হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সঞ্জিত তোমাদের সঙ্গে। আজকে আমাদের এই মহান দেশ ভারতবর্ষের স্বাধীনতা দিবস। তো প্রত্যেকে এই স্বাধীনতা দিবসের প্রীতি এবং শুভেচ্ছা। প্রপার স্বাধীনতার ডেফিনেশনটা জেনে স্বাধীনতা দিবস অবশ্যই পালন করা উচিত বলে আমি মনে করি। স্বাধীনতা দিবস কখনোই এটা নয় যে এটা একটা উৎসবের দিন, এটা একটা পিকনিকের দিন, কখনোই নয়। হ্যাঁ, অবশ্যই স্বাধীনতা দিবসটা আমাদের কাছে একটা ছুটির দিন। বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান হয়, অনেক জায়গায় অনেক খেলাধুলো হয়, সেগুলোতে আমরা অংশগ্রহণ করি, সব ঠিক আছে। কিন্তু কখনোই এটাকে একটা যে শুধু মানে প্রপার স্বাধীনতার মানেটা কী সেটা না জেনে এটাকে শুধু একটা উৎসব, একটা শুধু পিকনিক এর দিন হিসাবে পালন করাটা কখনোই ঠিক নয়। স্বাধীনতার প্রপার মানেটা জানা উচিত। তো সেই অর্থ, সেই মানে, সেই ফিলিংসটা নিয়ে স্বাধীনতা দিবস পালন করুন প্রত্যেকে। এইবারে স্বাধীনতা দিবসটা অবশ্যই অনেকটা অন্যরকম। এইবারে স্বাধীনতা দিবসটা আমাদের ভারতবাসীর জন্য, আমাদের বঙ্গবাসীর জন্য সত্যি একটা কালিমালিপ্ত স্বাধীনতা দিবস। কারণ স্বাধীনতা দিবসের প্রাক্কালে এক সপ্তাহ আগে আমাদের তিলোত্তমা কলকাতার বুকে আমার এক দিদির সাথে যেরকম নারকীয় অত্যাচার হলো, সত্যি সেটা মেনে নেওয়া যায় না। হয়তো আজকে নেতাজি বেঁচে থাকলে বলতেন যে এই স্বাধীনতার জন্যই কি আজকে রক্ত দিয়েছিলাম। ক্ষুদিরাম বেঁচে থাকলে বলতো যে এই স্বাধীনতার জন্যই কি 18 বছর বয়সে ফাঁসির দড়ি গলায় দিয়ে ঝুলেছিলাম। বাঘাযতীন বেঁচে থাকলে হয়তো বলতো নিজের সরকারি চাকরি, নিজের সুখী পরিবার ছেড়ে কি এই স্বাধীনতার জন্যই আজকে আমি আত্মবলিদান দিয়েছিলাম। সত্যি আমার এই দিদি কলকাতার একটা নামী হসপিটালের জুনিয়র ডাক্তার ছিলেন, মানুষের সেবা করত। একটা মহৎ লক্ষ্যে তিনি ডাক্তারি শুরু করেছিলেন। সামনে কিছুদিনের মধ্যে তার শুভ পরিণয় সম্পন্ন হলো, তার বিয়ে ছিল নভেম্বর মাসে। কত স্বপ্ন ছিল দু চোখ ভরে, কিন্তু কিছু অমানুষ, কিছু জানোয়ার, কিছু কি বলবো, মুখে তাদের বলার ভাষা নেই, তা সেই সব স্বপ্নগুলোকে জ্বালিয়ে ছাড়খাড় করে দিই। কারণটা কি? নিজেদের কিছু আশাকে চরিতার্থ করার জন্য, মানে কি বলবো, নিজেদের কিছু শয়তানি পিপাসাকে চরিতার্থ করার জন্য, বা নিজেদের কিছু গুপ্ত কথাকে লুকিয়ে রাখার জন্য দিদিকে এভাবে শেষ করে দিল তারা। আমি দেখলাম গতকাল রাত্রে বিভিন্ন জায়গায় রাতের অধিকার নিয়ে মেয়েরা পথে নেমেছেন, আমার দিদি এবং বোনেরা পথে নেমেছেন, তার সাথে অনেক পুরুষও যোগ দিয়েছেন, সমর্থন করছেন। অবশ্যই যেটা হয়েছে সেটাকে নিয়ে এরকম একটা আন্দোলন করা অবশ্যই উচিত বলে আমি মনে করি। কিন্তু এই আন্দোলন করলে কি সব কিছু হয়ে যাবে? আমাকে একটা কথা বলুন তো, এই যে লোকটা ধরা পড়েছে, সঞ্জয় নাকি নাম, এই লোকটা বলা হয়েছে যে প্রায় 1 ঘন্টা ধরে আমার দিদির ওপর পৈশাচিক অত্যাচার করেছে। তার সারা শরীরে 113টা জায়গায় দাগ রয়েছে, কামড়ানো আঁচড়ানোর। তার পায়ের গোড়ালি ভেঙে দেওয়া হয়েছে, তার গলার হাড় ভেঙে দেওয়া হয়েছে, তাকে গলা টিপে নৃশংসভাবে মারা হয়েছে। এর একটাই যে তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হলো, মুখের মধ্যে কালো মুখোশ পরিয়ে গলার মধ্যে দড়িটা দিয়ে ওই চেনটা টেনে দেওয়া হলো, তার বডি ঝুলে পড়লো, সে মরে গেল। এত সহজ, এত সহজে কি সে মেরেছিল আমার দিদিকে? এর আগে নির্ভয়া হয়েছিল, আমাদের দেশের ক্যাপিটাল দিল্লিতে, তারপরে হায়দ্রাবাদ, সেখানে পুলিশ ক্রিমিনালদের এনকাউন্টার করে মেরে দিয়েছিল। কিন্তু এখানে কি সব শেষ? এই তাদের একবার এনকাউন্টার করে দেওয়া, তাদের ফাঁসি দিয়ে দেওয়া, এটাই কি হয়ে গেল? যদি এগুলোই সমাধান হতো তাহলে আজকে আমার দিদিকে এইভাবে মরতে হতো না। এটা কিন্তু কোনো সলিউশন নয়। এত সহজে একটা এনকাউন্টার করে একটা ফাঁসি দিয়ে এদের মেরে দিলাম, এত সহজ নয়। আপনাদের একটা কথা বলি,
যদি আপনারা ইন্ডিয়ার এই ক্রিমিনাল রিপোর্টস দেখেন তাহলে দেখবেন প্রতিদিন এরকম ডজন ডজন কেস হয় ভারতে, যেখানে আমার মা বোন দিদিদের ওপরে অত্যাচার করা হয়, কিন্তু অর্ধেকের বেশি ক্ষেত্রে সেগুলোর কোনো পুলিশ রিপোর্টই হয় না। কারণ সেক্ষেত্রে পুলিশ বলে যে দোষটা হয়তো সেই মা বোন দিদিরই, তার হয়তো সেই কাজটা করা উচিত হয়নি, তার হয়তো সেখানে যাওয়া উচিত হয়নি। এই ক্ষেত্রেও সেই জিনিসটাই হয়েছে। তাহলে পুরো সিস্টেম যেখানে কারাপ্টেড, সেখানে একটা ফাঁসি দিয়ে দিলাম, এতেই কি সব সলভ হয়ে গেল? আচ্ছা, আপনার মনে হয় না যে এইখানে যে সঞ্জয় বলে লোকটা ধরা পড়েছে, পুরো দোষটা কি তার? আর কেউ নেই এর সাথে যুক্ত? তাহলে সেই ভেতরের লোকেদের কে ধরবে? তারা তো এবার না হয় বেঁচে যাবে। কে বলতে পারে? এই সঞ্জয় বলে লোকটাও হয়তো বেঁচে যেতে পারে, কারণ শুনলাম নাকি তার অনেক বড় 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 মহলে হাত রয়েছে। আর যদি শাস্তি হয় তাহলে এই ফাঁসি দিয়ে কী লাভ? সে যেভাবে নারকীয় অত্যাচার করেছে আমার দিদির ওপরে, তাকে কেন সেভাবে মারা হবে? তাকে কেন সেভাবে টর্চার করে, তাকে কেন সেই ফিলিংসটা দেওয়া হবে না যে কতটা যন্ত্রণা একটা মানুষের হতে পারে? ওইভাবে তাকে যখন তার উপর টর্চার করা হয়, সেই টর্চারটা তাকে ফিল করাতে হবে, এমনভাবে তাকে মারতে হবে যাতে আর যদি কেউ ওই সঞ্জয়ের মতো চিন্তাভাবনা নিজের মনেও রাখে, তাহলে সে যেন সেই চিন্তাভাবনা অঙ্কুরেই বিনষ্ট করে দেয়। পরের বার কেউ এই ধরনের কাজ করার কথা মনে আনলেও তার এই দৃষ্টান্ত দেখে যেন তার রুহ কেঁপে ওঠে। এইভাবে মারা উচিত। তাহলে হয়তো দেখবে এর পরের বার আমার কোনো দিদি বা বোনকে হবে শেষ হতে হবে না। আর এই যে কালকে দেখলাম যে অনেকে বিশাল বড় মিছিল বের করেছেন, একটা কথা বলুন তো, ঠিক আছে আপনারা মিছিল বের করেছেন, একদিন হলো, ঠিক আছে, কিন্তু আসলে এই মিছিল বের করে লাভটা কী হবে? আপনারা তো গতকাল রাতে মিছিল বের করেছিলেন। আজকে রাত্রিবেলা যখন আমার কোনো দিদি বা বোন রাত্রিবেলা নিজেদের ডিউটি করে নিজেদের কাজ সেরে যখন বাড়ি ফিরবে, তখন যদি কোনো এরকম অমানুষ জানোয়ার আবার তাদের সঙ্গে এরকম খারাপ কাজ করার চেষ্টা করে, তখন কে বাঁচাবে? পুরুলিয়া, বাঁকুড়া, কোচবিহার, মেদিনীপুর, ঝাড়গ্রামের অসংখ্য এরকম জায়গা আছে যেখানে আপনাদের এই মিছিল পৌঁছায়। সেইখানে যখন যদি আমার মা বোনেদের ওপর কিছু হয়, তখন কে বাঁচাবে? এই মিছিল এক রাতের মিছিলে কিছু হয় না। হ্যাঁ, যদি ক্ষমতা থাকে, যদি মনে হয় যে সত্যি এই ন্যায় বিচার পাওয়া উচিত, তাহলে এই মিছিলটা রোজ হোক, যতদিন না প্রত্যেকটা লোক যারা এর সাথে যুক্ত আছে তারা শাস্তি না পায়। আর শুধু শাস্তি মানে ওই ফাঁসি নয়, দৃষ্টান্তমূলক শাস্তি, মানে এমন শাস্তি যে শাস্তি দেখলে প্রত্যেকটা মানুষের রুহ কেঁপে ওঠে, আত্মা ভয় পেয়ে যায়। সেরকম শাস্তি যতদিন না হয় ততদিনই আন্দোলনটা চলতে থাকুক। আর যদি সেটা না হয় না, যদি এটা হয় যে আমরা আজকে আন্দোলন করলাম, কালকে আন্দোলন করলাম, পরশু করলাম, এক সপ্তাহ করলাম, তারপর একটা নতুন খবর এলো, নতুন জিনিস এলো এবং এই আন্দোলন বন্ধ হয়ে গেল, তাহলে দেখবেন 2-3 বছর পরে আবার একটা এরকম কেস হবে। তখন আবার আমরা আন্দোলন শুরু করবো, আবার আমরা চিল্লাবো, আবার আমরা ফেসবুক ইয়ে করবো। আমি বেশ কিছু ছেলেমেয়েকে দেখছিলাম যারা কালকে রাতের বেলায় হয়তো এই আন্দোলনে যুক্ত হয়েছিল, তারা আজকে দেখলাম ফেসবুকে দিচ্ছে আমরা নিজেদের উই ওয়ান্ট জাস্টিস। এটা ভাই খালি আমি কালকে রাতে আন্দোলনে বেরিয়ে সেটাকে ভিডিও বানিয়ে নিজেদের সেলফি তুলে ফেসবুকে দেওয়ার জন্য নয়। এটা সত্যি একটা লড়াই, এটা বুঝতে হবে, বুঝে আন্দোলনটা করতে হবে। যদি সেটা বুঝে আন্দোলনটা করেন তো নিজেদের হাজার কাজ থাকুক, নিজেদের হাজারো ব্যস্ততা থাকুক, এই আন্দোলনটা থামবে না যতদিন না তারা শাস্তি পায়। আজকে স্বাধীনতা দিবসের এই পুণ্য লগ্নে যে স্বাধীনতার জন্য নেতাজি থেকে শুরু করে ক্ষুদিরাম, ভগৎ সিং, মহাত্মা গান্ধী, রাজগুরু, এই মহান মহান ব্যক্তিরা নিজেদের আত্মবলিদান দিয়েছেন, নিজেদের যারা চাইলেই নিজেদের সুন্দর জীবনযাপন যারা করতে পারতেন, তারা সেসব ছেড়ে দিয়ে নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন এই দেশের স্বাধীনতার জন্য। তাদের স্মরণে রেখে এই প্রতিজ্ঞাটা আপনারা করুন যে এই আন্দোলনটা থামবে না যতদিন না জাস্টিস পাওয়া যায় সত্যিকারে। হ্যাঁ, কালকে হয়তো আমিও ভিডিও বানাবো না, কালকে হয়তো এই যে আজকে যে আজকাল কয়েকদিন ধরে যে ফেসবুকে যে একটা বিশাল বড় ব্যাপার চলছে যে হ্যাঁ উই ওয়ান্ট জাস্টিস, এটা হয়তো কিছুদিন পরে থেমে যাবে, কিন্তু সেটা থামলে হবে না।
এই আগুনটা মনের মধ্যে জ্বালিয়ে রাখতে হবে। এই আন্দোলনটা খালি রাত অধিকারের আন্দোলনটা খালি একদিনের নয়, 14ই আগস্টের নয়, রাত অধিকারের আন্দোলনটা প্রতিদিন হওয়া উচিত। প্রতিদিন মেয়েদের হাজারো কাজ, হাজারো ব্যস্ততার মধ্যে, তাহলেই আমরা জাস্টিস পাবো, তাহলেই আমার দিদি জাস্টিস পাবে। আর কিছু বলার নেই। ইচ্ছা যদি, হাতে ক্ষমতা যদি থাকতো, তাহলে জাস্টিস যে শুধু ফাঁসি নয়, জাস্টিস কতটা ভয়ঙ্কর হতে পারে, শুধু জাস্টিস নয়, আমরা তো তার ভাই হই, এর রিভেঞ্জ কতটা ভয়ঙ্কর হতে পারে সেই পিচাসকে সেটা বুঝিয়ে দিতাম, সেই শয়তানকে সেটা বুঝিয়ে দিতাম। বাট আনফর্চুনেটলি সেই ক্ষমতাটা নেই। বাট সেই ক্ষমতাটা কিন্তু জনসাধারণের আছে। একটা দৃষ্টান্তমূলক শাস্তি কিন্তু হওয়া উচিত, একটা ফাঁসি নয়, একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। আমাদের দেশের সংবিধানের অনেক নিয়ম আছে। এই কোর্টে ধরুন ফাঁসি দিল, হাইকোর্টে বিচারে চলে যাবে, হাইকোর্টে ফাঁসি দিল, সুপ্রিম কোর্টে চলে যাবে, কেস লম্বা হতে থাকবে, 2 বছর, 3 বছর, 15 বছর, এরকম উদাহরণ আছে। তাহলে কী লাভ? 15 বছর পরে ফাঁসি দিই। যে মা তার সন্তানকে হারিয়েছে, যে প্রেমিক তার প্রেমিকাকে হারিয়েছে তো তারা। আমরা কি, আমরা আজকে আন্দোলন করছি, আমি আজকে ভিডিও বানাচ্ছি, কালকে ভুলে যাবো, কালকে আবার নিজের পার্সোনাল লাইফে ফিরে আসবো, কিন্তু তাদের কাছে তাদের মেয়ে আর ফিরবে না, তার প্রেমিকা তার কাছে আর ফিরবে না। তো সেই দৃষ্টান্তমূলক শাস্তিটা হওয়া উচিত, সেই নারকীয়ভাবে তাকেও মারা উচিত। এটাই বলার ছিল। ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন।